हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियासा स्टाडी सेंटर। फ्रेंड्स, आजकेर তোমাদের যাদের জিওগ্রাফি বিষয়টি আছে, ভূগোল বিষয়টি আছে, আমি আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ভূগোলের প্রথম লাস্ট মিনিট সাজেশন এসএকিউ। প্রথম লাস্ট মিনিট সাজেশন জিওগ্রাফি লাস্ট মিনিট সাজেশন এসএকিউ প্রথম পার্ট। তোমাদের এসএকিউর প্রথম পার্ট আজকের নিয়ে এসেছি, দ্বিতীয় পার্ট বাকিটা আমি দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। তোমরা অবশ্যই করে এই প্রশ্নগুলি খুব ভালো করে দেখো। অর্থাৎ যেটা 7 নাম্বার মানের প্রশ্ন, 2, 3, 5 এই নাম্বারগুলো একত্রে আছে, সেগুলো এখন টেস্ট পেপার থেকে কালেকশন চলছে। তোমাদের 2-1টি প্রশ্ন হয়তো এদিক ওদিক হবে, ম্যাক্সিমামটাই প্রথম থেকে বলে এসেছি তোমাদের ম্যাক্সিমামটাই একই থাকবে। ওই প্রশ্নগুলি খুব ভালো করে করো, 2-1টি হয়তো পাল্টে যাবে। আমি তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দেবো। এসো আমরা ভিডিওতে চলে যাই। আমরা চলে এসেছি ভিডিওতে। তোমাদের যাদের ভূগোল বিষয়টি আছে সেই ভূগোল বিষয়ের এসএকিউ সাজেশনের লাস্ট মিনিট সাজেশনের প্রথম পার্ট, লাস্ট মিনিট সাজেশনের প্রথম পার্ট। তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ এর মধ্যে থেকে আছে, তোমরা দেখতে পাচ্ছ বহির্জাত প্রক্রিয়া, তার সংশ্লিষ্ট ভূমিরূপ, ভৌমজলের কার্য, কাস্ট ভূমিরূপ, সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এর মধ্যে আছে সমুদ্র তরঙ্গ, প্রবাল প্রাচীর এবং উপকূল। এই যে প্রথম যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ GR1 লেখা রয়েছে, দেখো ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক, তারপর আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ এবং তার সেগমেন্টগুলো নিচে লেখা রয়েছে। এর থেকে তোমাদের নাম্বার থাকছে 2। তারপরে দেখো ক্ষয়চক্র থেকে এসএকিউ নাম্বার থাকছে মাত্র 1 এবং জলনির্গম প্রণালী থেকে নাম্বার থাকছে 1 এবং মৃত্তিকা থেকে নাম্বার থাকছে 1, মৃত্তিকা থেকেও নাম্বার থাকছে 1, অর্থাৎ এসএকিউ থাকছে, এবং বায়ুমণ্ডল থেকে তোমাদের এসএকিউ থাকছে 2। যাই হোক, এই বায়ুমণ্ডল পর্যন্ত আমি তোমাদের আজকে লাস্ট মিনিট সাজেশন এসএকিউ সাজেশনটা আমি আজকে দিয়ে দিচ্ছি। আর নেক্সট পার্টে অর্থাৎ পার্ট 2তে বাকি যে অধ্যায়গুলো আছে তার এসএকিউ সাজেশনটা তোমরা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। বন্ধুরা, আমি বলে রাখি, এই শনিবার কিংবা রবিবার আমি তারিখটা বলে দেবো, লাইভে আসছি। তোমরা যাদের ইতিহাস আছে তোমরা অবশ্যই জয়েন করবে। এবং আমি যে রবিবার লাইভটা করব, আমি তোমাদের কাছে লাইভটা করব ঠিক সন্ধ্যা 8টা, ঠিক সন্ধ্যা 8টা থেকে 8:30 পর্যন্ত লাইভে ইতিহাসের বিভিন্ন প্রশ্ন, এমসিকিউ এসএকিউ প্রশ্ন এবং ডিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা হবে, যেগুলো ইম্পর্টেন্ট। এবং আমি কিছু প্রশ্ন সেখানে রাখবো, তোমরা যারা উত্তর দিতে ইচ্ছুক তোমরা কমেন্টের মাধ্যমে উত্তরটা দিয়ে দিতে পারো। এসো আমরা সময় নষ্ট না করে, এটা অনেকটা প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন রেখেছি তোমাদের এই এসএকিউ 20-25খানা প্রশ্ন দিয়ে বলবো এগুলো সবই পড়বে 100% কমন, এটা আমি বলবো না। তোমাদের ঠিক যতটুকু পড়ার দরকার ঠিক ততটাই আমি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। আশা করি এর থেকে তোমরা সবই কমন পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। তোমরা একদমই লাইক করতে চাচ্ছ না। একের দাগের প্রশ্ন হলো, ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ কোন ভূমিরূপ প্রক্রিয়া ঘটে থাকে? পর্যায়ন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটে থাকে। এরমভাবে তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে। আর্টেজিও কূপ কি ধরনের শিলাস্তরে দেখা যায়? আর্টেজিও কূপ প্রবেশ্য শিলাস্তরে দেখা যায়। মরু অঞ্চলে ভৌম জলের পরিমাণ কম হওয়ার কারণ কি? স্বল্প বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবনের ফলে মরু অঞ্চলে ভৌম জলের পরিমাণ কম হয়। তারপরে দেখো, স্বাভাবিক ঔদচাপে ভৌম জলের ভূপৃষ্ঠের নির্গমনকে কি বলে? স্বাভাবিক ঔদচাপে ভৌম জলের ভূপৃষ্ঠে নির্গমনকে প্রস্রবণ বলে। তারপরে দেখো 5 দাগের প্রশ্ন, ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে কি স্তর বলে? ভূ অভ্যন্তরে যে শিলাস্তরে জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে অপ্রবেশ্য শিলাস্তর বলে। ঔৎসন্দ জলের উৎস কি? ঔৎসন্দ জলের উৎস হলো ম্যাগমা। হামস বা পেপিনো পাহাড় কাকে বলে? পোলজের সমতল মেঝেতে অবস্থিত ঢিলা বা শঙ্কু আকৃতির অবশিষ্ট পাহাড়গুলিকে হামস বা পেপিনো পাহাড় বলে। তারপর দেখো, শুষ্ক উপত্যকা অঞ্চল কাকে বলে? নদীর প্রবাহপথের শৃঙ্খল গঠিত হলে নদীর জল তার মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে, তার ফলে নদী উপত্যকার মোহনার দিকের অংশ সম্পূর্ণ জলশূন্য হয়ে পড়ে, তাই একে শুষ্ক উপত্যকা বলে। এটি কাস্ট অঞ্চলে দেখা যায়। বন্ধুরা, 1 নম্বর প্রশ্নের মধ্যে থেকে অনেকগুলো 2-1টি 2 নম্বরের মানেরও হয়ে গেছে, যদিও সেগুলো আমি তোমাদের আলাদা তো সাজেশন দিয়ে দিয়েছি 2 নম্বর মানের প্রশ্নগুলো, সেটি আর একবার আমি রিপিট করব। 2-1টি হয়তো তার থেকে বাদ যাবে এবং 2-1টি প্রশ্ন সেখানে ঢুকবে।
যাই হোক, এগুলো তোমরা করে রেখো। যদি 2 নম্বর মানের এইগুলো থাকে, তার মধ্যে যদি থেকে যায় ভালো, সেটি তো করলে তাহলে এটি আর করতে হচ্ছে না, তোমাদের তৈরি হয়ে থাকছে। অন্ধ উপত্যকা কাকে বলে? কাস্ট অঞ্চলে নদীর প্রবাহপথের শৃঙ্খল গঠিত হলে নদীর জল ভূগর্ভে প্রবেশ করে মূল প্রবাহপথটি হারিয়ে ফেলে। ঊর্ধ্ব প্রবাহে প্রবল নিম্ন ক্ষয়ের ফলে নদীর উৎস দিক থেকে শৃঙ্খল পর্যন্ত যে সুগভীর ও সংকীর্ণ জলপূর্ণ উপত্যকা সৃষ্টি হয় তাকে অন্ধ উপত্যকা বলে। উদাহরণ দেখো, ভারতের বোরা ও কারেগুড়া অঞ্চলে অন্ধ উপত্যকা দেখা যায়। সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? ঊর্ধ্ব জলসীমা থেকে ভৃগু তটের পাদদেশ পর্যন্ত পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। সমুদ্রের উন্মুক্ত অংশের দৈর্ঘ্য কি নামে পরিচিত? সমুদ্রের উন্মুক্ত অংশের দৈর্ঘ্য ফেচ নামে পরিচিত। প্রবাল প্রাচীর কাকে বলে? ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সামুদ্রিক এলাকায় মৃত প্রবালকীট থেকে সৃষ্ট চূর্ণময় পদার্থের সঞ্চয়ের ফলে গড়ে ওঠা উপকূল সংলগ্ন বলয় আকৃতির প্রাচীরকে প্রবাল প্রাচীর বলে। উদাহরণ দেখো, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। এখানে একটি 1 নম্বরের প্রশ্ন তোমাদের আসতে পারে যে পৃথিবীর সর্ববৃহৎ সবচেয়ে বড় প্রবাল প্রাচীরের নাম কি? তাহলে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। উত্থিত উপকূল কাকে বলে? যখন ভূ আলোড়নের ফলে যখন উপকূল ভাগ সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে উঠে আসে তখন সেই উপকূলকে উত্থিত উপকূল বলে। ফিয়র্ড উপকূল কাকে বলে? হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট গভীর ফিয়র্ড উপত্যকা সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়ে যে উপকূলের সৃষ্টি হয় তাকে ফিয়র্ড উপকূল বলে। পুরোদেশীয় বাঁধ কাকে বলে? উপকূল থেকে বিচ্ছিন্ন উপকূলের প্রায় সমান্তরালে অগভীর সমুদ্র বক্ষে গড়ে ওঠা আংশিক নিমজ্জিত বাঁধকেই পুরোদেশীয় বাঁধ বলে। এটি হয়ে গেল তোমাদের প্রথম যে অধ্যায়টি। এরপর দেখো ক্ষয়চক্র। ক্ষয়চক্র থেকে তোমাদের একটি নাম্বার মাত্র থাকবে। ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে ভূমির উত্থান স্তব্ধ হয়ে যায়? উত্তর দেখতে পাচ্ছ, স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে ভূমির উত্থান স্তব্ধ হয়ে যায়। 17 দাগের প্রশ্ন, শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট টিলা কি নামে পরিচিত? অ্যান্সার হবে ইনসেল বার্চ। ইনসেল বার্চ। 18 দাগের প্রশ্ন, গতিশীল পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? গিরিজনী ও মহীভাবক ভূ আলোড়নের ফলে ভূমির উচ্চতা উল্লম্ব বা তির্যকভাবে বৃদ্ধি বা ঢাল বৃদ্ধির কারণে নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা ফিরে পেলে ভূমিভাগ পুনর্যৌবন প্রাপ্ত হয়। একে গতিশীল পুনর্যৌবন লাভ বলে। নিকবিন্দু কাকে বলে? পুনর্যৌবন লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর নতুন যে বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকার পুরনো মৃদু ঢাল ও নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢাল মিলিত হয় তাকে নিক বিন্দু বলে। এখানে দৈর্ঘ্য একটা জ ফেলা হবে। তারপরে দেখো, দাগ দেওয়া হয়নি এখানে, 19 পর 20 হবে। স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদীগ্রাস ঘটে? স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে নদীগ্রাস ঘটে। তারপরে 21 দাগের প্রশ্ন, ক্ষয়চক্রের বাধার ফলে ভূমিকম্পের সার্বিক পরিবর্তনকারী প্রক্রিয়া কি নামে পরিচিত? পুনর্যৌবন লাভ। তারপরে দেখো 22 দাগের প্রশ্ন, বাজাদা কাকে বলে? মরু অঞ্চলের পর্বতের পাদদেশীয় পলল সমভূমিকে বাজাদা বলে। তারপরে 23 দাগের প্রশ্ন, পেডিপ্লেন কি? মরু ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় পেডিমেন্টগুলি পরস্পর যুক্ত হয়ে সমগ্র ভূভাগ প্রায় সমতল ভূমিতে পরিণত হয়। ভূবিজ্ঞানী এল.সি. কিং এই সমতল ভূমিকে পেডিপ্লেন বলেন। এরপরে তোমাদের আছে জলনির্গম প্রণালী। জলনির্গম প্রণালী। জলনির্গম প্রণালী দেখো, কোন ধরনের জলনির্গম প্রণালীতে জলাধারগুলি পরস্পর সূক্ষ্মকোণে মিলিত হয়? বৃক্ষরোপী ও পিনেট জলনির্গম প্রণালী। ভূমির প্রাথমিক ঢাল এবং নদী বরাবর প্রবাহিত নদীকে কি বলে? অনুগামী নদী। যদি তোমাদের অনুগামী নদী কাকে বলে তাহলে এইরকম ভাবে বলবে, যে সকল নদী ভূমির প্রাথমিক ঢাল বা নদী বরাবর প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। ভূভাগের উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কোন ধরনের নদী তার নিম্ন ক্ষয় বজায় রাখে? পূর্ববর্তী নদী। কোন জলনির্গম গয়রেফ হবে। কোন জলনির্গম প্রণালী পৃথিবীতে বেশি দেখা যায়? বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদী কি নামে পরিচিত? অনুগামী নদী। অনুগামী নদী কাকে বলে? যে সকল নদী ভূমিভাগের প্রাথমিক ঢালের উপর সায়ুজ্য রেখে প্রায় সমান্তরাল শিলাস্তরের নদীকে অবলম্বন করে প্রবাহিত হতে থাকে তাদের অনুগামী নদী বলে। উদাহরণ গঙ্গা, কৃষ্ণা ইত্যাদি। দেখো, এটি যদি তোমাদের 2 নম্বর মানের পড়ে তাহলে এতটা বলতে হবে, আর আমি আগে যেটা অনুগামী নদী যেটা বলা হলো ওটা 1 নম্বর মানের, এরকম ঠিক আছে। 30 দাগের প্রশ্ন, দুটি অধ্যারোপিত নদীর উদাহরণ দাও। সুবর্ণরেখা ও সোন নদী। কোন জলনির্গম প্রণালীকে গ্র্যাপিনাইন জলনির্গম বলে? জাফরি রূপী।
বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কি রকম জলবায়ু অঞ্চলে দেখা যায়? আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে। জাফরি রূপী নদী নকশা কাকে বলে? কোনো নদী ব্যবস্থায় প্রধান অনুগামী নদী সকল অপ্রধান নদীগুলি পরস্পর সমান্তরালভাবে প্রভাবিত হয়ে সমকোণে মিলিত হলে যে জালের মতো বা ঝিল্লিযুক্ত জানালার মতো নদী নকশা গড়ে ওঠে তাকে জাফরি রূপী নদী নকশা বলে। ঝিলাম নদীর ঊর্ধ্ব প্রবাহে কি ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়? হেরিংবোন জলনির্গম প্রণালী। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো, আর বেশি বেশি করে তোমরা শেয়ার করো। এরপরে এসো মৃত্তিকাতে। মৃত্তিকা দেখতে পাচ্ছ, এটা 35 দাগ হবে, ভুলবশত আমি 34 করে দিয়েছি, দুটো 34 দাগ হয়ে গেছে। যাই হোক, আবহ বিকারের ফলে সৃষ্ট আলগা শিলাচূর্ণকে কি বলে? রেগোলিথ। কোন ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? সোলোনেজ মৃত্তিকা। সোলোনেজ মৃত্তিকা, এই বানানটা ঠিক করে রাখবে, দন্তের সহকার লহকার দন্তে নকার খন্দত বর্গীয় জ। সোলোনেজ মৃত্তিকা। কোন ধরনের শিলা থেকে রেগুর মাটির সৃষ্টি হয়? ব্যাসল্ট শিলা থেকে। হিউমাস গঠনের প্রক্রিয়া কি নামে পরিচিত? হিউমিফিকেশন। হিউমিফিকেশন। মৃত্তিকা অনুক্রমের এ ও বি স্তরকে একত্রে কি বলে? সোলাম। রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকা শ্রেণী বিভাগ করো। রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকা 3 প্রকার: আম্লিক মৃত্তিকা, ক্ষারকীয় মৃত্তিকা ও প্রশমিত মৃত্তিকা। মালচিং কি? যদি 1 নম্বরের প্রশ্ন হয় দেখবে এইরকম বলতে হবে, পাহাড়ি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় এড়াতে যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে মালচিং বলে। মাটির ক্ষয় রোধ করার একটি গুরুত্বপূর্ণ উপায়। এছাড়া যদি তোমাদের মালচিং 2 নম্বর মানের কোনো প্রশ্ন পড়ে তাহলে এর জন্য একটু বড় করে লিখতে হবে। ইলুভিয়েশন কি? মৃত্তিকার উপরি স্তর থেকে জলের সঙ্গে দ্রবীভূত বা ভাসমান অবস্থায় যে সকল পদার্থ নিচের দিকে নামতে থাকে এবং নিম্ন স্তরে সঞ্চিত হয় এই সঞ্চয় পদ্ধতিকে ইলুভিয়েশন বলে। মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি বা উপায় কি কি? মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি দুটি হলো কৃষিজ বা জমি সম্পর্কিত পদ্ধতি, যেমন ধাপ চাষ, ফালি চাষ, ও আরেকটা পদ্ধতি হলো কারিগরি পদ্ধতি, যেমন বৃক্ষরোপণ, বাঁধ নির্মাণ ইত্যাদি। রেঞ্জিনা কি? চুনাপাথর যুক্ত অঞ্চলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে যে ধূসর বর্ণের মৃত্তিকা সৃষ্টি হয় তাকে রেঞ্জিনা মৃত্তিকা বলে। মাল কি? শক্ত কাঠের পর্ণমোচী অরণ্যের মৃত্তিকার জৈব স্তরটি আলগা ও মুচমুচে ধরনের হয়, একে মাল বলে। ডাফ কাকে বলে? নরম কাঠের সরলবর্গীয় অরণ্যের মৃত্তিকার জৈব স্তর বা ও স্তরটি সূক্ষ্ম শিকড় দ্বারা সুসংবদ্ধ হয়ে মাদুরের ন্যায় একটি আস্তরণে পরিণত হয়, একে ডাব বলে। মলিসলের একটি উদাহরণ দাও। চার্নোজেম মাটি। আমেরিকার প্রেরিতে এই মাটি দেখা যায়। ডুরিক্রাস্ট দেখা যায় কোন মৃত্তিকায়? ল্যাটেরাইট মৃত্তিকায়। বর্গ মৃত্তিকা কোথায় দেখা যায়? আর্দ্র নিম্ন জলাভূমি অঞ্চলে। সিরোজেম মৃত্তিকা কোথায় সৃষ্টি হয়? উত্তর মরু ও মরুপ্রায় অঞ্চলে। বেলে মাটিতে বালির ভাগ ন্যূনতম কত থাকা উচিত? 85%। অক্সিসলের একটি উদাহরণ দাও। ল্যাটেরাইট মৃত্তিকা। একটি ভার্টিসল বর্গের মাটির উদাহরণ দাও। ভারতের কৃষ্ণ মৃত্তিকা। খনিজকরণ কাকে বলে? যে প্রক্রিয়ায় হিউমাস গঠনকারী খনিজগুলি অর্থাৎ লোহা, ফসফরাস, ক্যালসিয়াম প্রভৃতি পুনরায় মৃত্তিকায় ফিরে আসে তাকে খনিজকরণ বলে। এর পরের চ্যাপ্টার তোমাদের বায়ুমণ্ডল। বন্ধুরা, ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে, প্রায় 14 মিনিট হতে চললো, তোমরা দেখে নাও। এটি দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল, আমি আর তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না, এটি বায়ুমণ্ডল দেখতে পাচ্ছ। বায়ুমণ্ডল 55 থেকে 54 থেকে শুরু, ওই পেজে একটা ছিল, এবার 55, এখান থেকে আমি খুব কম প্রশ্ন রেখেছি বায়ুমণ্ডল থেকে। দ্বিতীয় পার্টে আমি আরও 2-1টি দিতে পারি বায়ুমণ্ডল থেকে। দেখতে পাচ্ছ, আমি আর পড়ে শোনাচ্ছি না। এল নিনোর বিপরীত অবস্থাকে কি বলে? লা নিনা। পৃথিবীর ফুসফুস কাকে বলে? সেলভা অরণ্য অঞ্চলকে। মন এক্সের পুরো নাম কি? মনসুন এক্সপেরিমেন্ট। তারপরে দেখো, এফ জলবায়ু বলতে কোন জলবায়ু অঞ্চলকে বোঝায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে বোঝায়। ডোলড্রামস কোন অঞ্চলকে নির্দেশ করে? আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল। চলো পরের পেজে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আগামীকাল হয়তো তোমাদের বাংলায় যে কটি বাকি ছিল এমসিকিউ লাস্ট মিনিট সাজেশনটা আমি নিয়ে আসতে চলেছি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।